সাত্রী আর দিমাস তারা দুই ভাই। তাদের বাবার ইন্তেকালের পর তারা জানতে পারে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় তাদের একটা পুরনো বাড়ি রয়েছে। যদিও তাদের বাবা বেঁচে থাকতে কোনো দিন এই বাড়ির বিষয়ে তাদেরকে বলেনি। তারা যখনই সেই বাড়িতে থাকতে শুরু করলো, এরপর থেকেই তাদের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। সেখানে ছিল এক অদ্ভুত পেইন্টিং, যেটা ধীরে ধীরে অভিশপ্ত অনুভূতির সৃষ্টি করে যাচ্ছিল। এবং তারপর যে ভয়ঙ্কর অতীত সামনে আসতে শুরু করে, সেগুলো দেখার জন্য বা জানার জন্য মোটেও তারা প্রস্তুত ছিল না। কি সেই অতীত, কি সেই ঘটনা, তা জানতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলতে হবে। সো এক্সপ্লেইন করতে ইন্দোনেশিয়ান হরর সিনেমা প্রেতালাপ প্রেজেন্স লুকিসান রাতু কিদুল। তো কি অবস্থা সবার? ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি শুভ্র, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে দেখা যায় একটা ব্যক্তি, যে কিনা বস্তার ভেতরে করে কেউ একজনকে একটি গুহার ভেতরে নিয়ে যাচ্ছে এবং তাকে সামনে শুইয়ে দিয়ে রঙের সাথে নিজের রক্ত মিশিয়ে একটা মহিলার পেইন্টিং করছে। এরপরই ঘটনা চলে যায় অন্য জায়গায়। আমরা দেখতে পারি একটা লোক মারা গিয়েছে, যার নাম ছিল ব্রাহ্মা। সেখানে তার ছোট্ট ছেলে সাত্রী বসেছিল। তার বড় ভাই দিমাস তার পরিবারকে নিয়ে সেখানে আসে। এটি হচ্ছে দিমাসের বউ অস্তি এবং এটি তার মেয়ে সান্দা। তারা দুই ভাই যখন কথা বলছিল, সেখানে আমরা জানতে পারি যে দিমাসের বিয়ের অনেকদিন আগে থেকেই তার বাবার সাথে ভালো সম্পর্ক নেই। তার মানে কখনো তার বাবার সাথে তার কথার মিল হয়নি। তাই অনেকদিন আগে থেকেই সে তার ছোট ভাই আর বাবার থেকে আলাদা থাকে এবং না জানিয়ে বিয়েও করে নেয়। এর মাঝেই সেখানে তখন তাদের ফ্যামিলি লয়ার চলে আসে এবং তাদেরকে জানায়, আপনাদের পশ্চিম যাবার দিকে একটা ফ্যামিলি হোম রয়েছে, যা আপনাদের দাদা রুস্তির, কিন্তু আপনাদের বাবা বেঁচে থাকতে তিনি সেই বাড়িটা নিজের বলে মানতেনই না। যেহেতু তিনি পৃথিবীতে এখন নেই, তাই সেই বাড়ির উত্তরাধিকারী আপনারা দুইজন। তো সেই বাড়িটা দেখার জন্য তারা তো সেই পশ্চিম জাভায় রওনা দিয়ে দেয়। সেখানে পৌঁছানোর পর আমরা বাড়িটা দেখতে পারি অনেক পুরনো, অনেক আগের। তাদের সামনে তখনই একটা বৃদ্ধ লোক আসে, যার একটি চোখ নষ্ট ছিল। নাম তার জোনা। সে তার নিজের পরিচয় দেয় যে সে হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার, তাদের দাদার আমল থেকেই এখানে কাজ করে। দিমাস সাত্রী তাদের দেখেই সে চিনে ফেলে এবং বলে, আমি জানতাম একদিন না একদিন রস্তির রক্ত এখানে অবশ্যই ফিরে আসবে। এই বলে সে তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যায়। দিমাস তো এই প্রপার্টিটা পেয়ে অনেক খুশি, কেননা তার একটু টাকারও প্রয়োজন ছিল। অন্যদিকে সাত্রী একটু অবাক হয়, কেননা তার বাবা এর আগে কখনো এই বাড়ির বিষয়ে তাদেরকে কিছুই বলেনি। দিমাস তখন ঠিক করে যে কিছুদিন তারা এখানেই থাকবে, যেই কথা সেই কাজ। সেখানে দিমাসের বউ অস্তি নিজেদের ঘর ঠিক করে সেখানে জিনিসপত্রগুলো আনপ্যাক করছিল। আলমারি খুলে দেখতে পেল সেখানে একটা সবুজ কাপড়, যেটা সরিয়ে তার নিজের কাপড়গুলো সে রাখতে থাকলো। কিন্তু তার পেছনে আমরা একটা সবুজ ড্রেস পরা মহিলাকে দেখতে পারি, যেটি আবার পরক্ষণে উধাও হয়ে যায়। বাড়িতে হঠাৎ করে দরজাতে কেউ একজন কড়া নাড়লো। দিমাস দরজা খুলে দেখতে পারে একটা লোক এসেছে। লোকটির নাম কেভিন। সে হচ্ছে সেই দিকের একজন প্রপার্টি ডিলার। সে দুই ভাইকে বলছিল, আপনাদের যদি এই বাড়িটা বিক্রি করতে হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, এই বাড়ির জন্য আমার কাছে কাস্টমার রয়েছে। এটা বলে সে চলে যায়। যদিও সাত্রী এই বাড়িটা বিক্রি করতে রাজি হচ্ছিল না, কিন্তু দিমাসের মাথায় অন্য প্ল্যান ঘোরাঘুরি করছিল। আসলে তার একটু ফাইন্যান্সিয়াল সমস্যাও ছিল। সে চাচ্ছিল এই বাড়িটা বিক্রি করে তার ক্রাইসিস গুলো মেটাবে। দিমাস তার ছোট ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই বাড়িটা দিয়ে আমরা কি করব, আমাদের কোনোই কাজে আসবে না, কিন্তু যদি আমি এটা বিক্রি করি তাহলে অন্তত আমি ঋণ মুক্ত হতে পারবো। আমার কথা মানো আর এই বাড়িটার ভালো করে ছবি তোলো কাস্টমারকে দেখানোর জন্য। যাই হোক, রাতে ডিনার শেষে অস্তি যখন নিজের রুমে আসে, তখন সে আলমারির উপরে সেই সবুজ ড্রেসটা ঝুলে থাকতে দেখতে পায়, যেটা কিনা সে সরিয়ে রেখেছিল। কিন্তু এখানে আবার এটা কে রাখলো, বিষয়টা তার অদ্ভুত লাগে। এটা দিমাসকে সে বলে। দিমাস বিষয়টাকে পাত্তা দেয় না, বলে হয়তো ভুলে রেখে দিয়েছো তুমি, এটাতে ভয় পাওয়ার এত কিছু নেই। এদিকে সাত্রী তার ভাইয়ের কথা রাখতে
ছবি তুলতে তুলতে একটা ঘরের ভেতরে গিয়ে পৌঁছায়। যে রুমটা ছিল মূলত ছবি প্রিন্ট করার রুম। সেখানে ছবি প্রিন্ট করার অনেক কেমিক্যাল ছিল। তারপর সে বাহির থেকে বাড়িটার ছবি তুলছিল, কিন্তু আজব বিষয় হচ্ছে ছবি তোলার সময় ক্যামেরার মধ্যে সে দেখতে পারে বাড়ির সামনে সবুজ কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ক্যামেরা ছাড়া সেটা দেখা যাচ্ছিল না। সে একটু সামনে গিয়েও দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে তো কোনো মহিলাই দাঁড়িয়ে ছিল না। তাহলে ছবিতে মহিলা কিভাবে আসলো? সে চলে যায় সান্দার কাছে এবং তাকে সহ বাড়িটার ছবি তুলে দিচ্ছিল। উপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ দিমাস আর অস্তিকে দেখতে পাই। দিমাস সেখানে অস্তিকে বলে, তুমি জানো আমরা কখনো আমাদের মাকে দেখতে পারিনি। আমরা যখন অনেক ছোট ছিলাম তখনই আমাদের মা মারা যায়। পরিবারের মধ্যে আমরা 2 ভাই আর আমার বাবাই ছিলাম, আর কেউ না। একদিন আমার একটা ভুলের কারণে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। আমি মানছিলাম সেটা আমার ভুল ছিল, কিন্তু আমার বাবা সেখান থেকে আমাকে বের করেনি। তিনি বলেছিল নিজে নিজেই এখান থেকে বের হতে। এরপরেই আমার বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি ছবি তুলতে তুলতে সান্দা আর সাত্রী তারা দুজন চলে যায় বাড়ির উপরের ছাদ ঘরে। সেখানে অনেক জিনিসপত্র ছিল। সান্দা দেখতে পেল কাপড় দিয়ে বড় কিছু একটা ঢাকা। কাপড় সরাতেই সেখানে একটা পেন্টিং দেখতে পাই সে, যেন সমুদ্রের বুকে একজন সবুজ কাপড় পরিহিত মহিলা দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে তার একটু ভয় লেগে যায়। পেছাতে গিয়ে একটা ছবির ফ্রেমে হাত লেগে হাতটা কেটে গেল। সে ছবিটা দেখে তো ভয় পেয়ে যায়। ছাত্রী তখন কাপড় দিয়ে ছবিটা আবারও ঢেকে দেয়। অস্তি সান্দাকে ব্যান্ডেজ করে দিচ্ছিল। দিমাস কথা শোনাচ্ছিল ছাত্রীকে, কেন তাকে নিয়ে উপরে গেল। ছাত্রী তখন বলে, ভাই আমি বুঝতে পারিনি। কিন্তু সেখানে ছাত্রী পর্দার ওপাশে কারো একটা ছায়া দেখতে পাচ্ছিল, যেটা আবার অন্য কেউ দেখতে পারছিল না। দিমাসের কাছে তখনই একটা জায়গা থেকে ফোন আসে আর তাকে সেখানে গিয়ে দেখা করতে বলা হয়। সেখানে গেলে আমরা দেখতে পারি দিমাসকে আসলে ওই প্রপার্টি ডিলার কেভিন সেখানে ডেকেছে, আর তারা গিয়েছে একটা বাড়িতে যেখানে একটা মহিলার একই রকম অনেকগুলো পেন্টিং রাখা ছিল। কেভিন দিমাসকে বলে, এখানে 12টি পেন্টিং রয়েছে, যেটি তোমার দাদা রুস্তির থেকে মিস্টার চন্দ্র কিনেছিল, কিন্তু 13টি পেন্টিং দেওয়ার কথা ছিল তোমার দাদার। সেখানে আরো একটি পেন্টিং এখনো তোমাদের বাড়ির কোথাও রয়ে গিয়েছে। সেটা যদি তুমি মিস্টার চন্দ্রকে এনে দিতে পারো তাহলে এমন বড় অঙ্কের অ্যামাউন্ট পাবে তুমি, যেটাতে সারা জীবন বসে খেতে পারবে। এখন এটা শুনে তো দিমাস অবাক হয়ে যায়, তার সাথে লোভ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই পেন্টিংটার দাম এত কেন? এই পেন্টিংটার বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আসলে এই পেন্টিং এর ভেতরে যাকে দেখা যায় তাকে রাতু কিদুল বলা হয়। ইন্দোনেশিয়ার জাপানিজ ও সুন্দানিজ লোককথায় এই মহিলাটি হচ্ছে একজন সমুদ্রের রানী এবং দেবী হিসেবেই পরিচিত। সেখানে বিশ্বাস করা হয় তিনি একটা বিশাল শক্তির উৎস এবং রহস্যময়ী। জাভা অথবা বালির অনেক হোটেলগুলোতে তার পেন্টিংগুলো এখনো দেখা যায়। ওনারা বিশ্বাস করেন এটা থাকা মানে রাতু কিদুলের আশীর্বাদ তাদের উপরে থাকবে, কিন্তু আবার কেউ যদি এই ছবিকে অপমান করে তাহলে তাদের ক্ষতি হবে। যাই হোক, এদিকে আমরা ছাত্রীকে দেখতে পারি যে কিনা তার ল্যাপটপের মধ্যে এই বাড়ির তোলা ছবিগুলো দেখছিল। ঠিক তখনই সে একটা বিষয় দেখে ভয় পেয়ে যায়। সে দেখতে পায় তার পেছন থেকে একটা ছবি ল্যাপটপে দেখা যাচ্ছে, কিন্তু এইরকম ছবি তো সে তুলেনি। ছবিটা পাল্টালে সে আবারও দেখতে পায় ছবিটা আরো কাছ থেকে পেছন থেকে যেন কেউ তুলেছে তার। সে তখন পেছনে চাইলেও কাউকেই দেখতে পায় না। আর একটা ছবি পাল্টাতেই সে দেখতে পারে তার পেছনে একটা ভয়ঙ্কর হাত ধরে রয়েছে তাকে। এটা দেখে সে একটা কিছু দিয়ে পেছনে আঘাত করে, কিন্তু আসলে সেখানে তো কেউ ছিল না। সে বুঝতে পারছিল না কি করবে। তখন সে পেছনে ফিরে ছবি তুলতে থাকে ক্যামেরা দিয়ে, যদি ক্যামেরাতে কিছু আসে, কিন্তু কিছুই আসছিল না। সে যখন আবারও ল্যাপটপের ছবিগুলো দেখতে থাকে তখনই হঠাৎ করে তার সামনে এটা হয়। সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়, তার মানে এই বাড়িতে ভয়ানক কিছু রয়েছে। এদিকে আমরা দেখতে পারি অস্তি সেই সবুজ ড্রেসটা পরেছে। সে যখন আয়নাতে নিজেকে দেখছিল লাইটগুলো তখন ফ্লিক করতে শুরু করে আর একটা অদ্ভুত আওয়াজ আসছিল পেছন দিকে সে আয়নাতে চেয়ে দেখতে পারে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে আর সেটা এগিয়ে আসছে। সে তখন তার হাতটা নাড়ায়, সেটাও একই রকম করছিল তার মতো। তার মনে হয় এটা হয়তো শুধুমাত্র একটা আয়নার রিফ্লেকশন, কিন্তু একটু সামনে গিয়ে সে দেখতে পারে এটা কোনো আয়নার রিফ্লেকশন না, বরং ভয়ঙ্কর একটা শয়তান যেটা তাকে দেখে হাসছিল। সে তো খুবই ভয় পাচ্ছিল। তৎক্ষণাৎ সেটা আবার উধাও হয়ে যায়।
এরপর আমরা দেখতে পারি দিমাসকে কেভিন মিস্টার চন্দ্রর কাছে নিয়ে যায়, যার কাছে 12টি রাতুকি দুলের পেন্টিং রয়েছে। মিস্টার চন্দ্র বলছিল, আমার কাছে এই পেন্টিং গুলো অনেক দরকারি। তোমার দাদার কাছে 13টি পেন্টিং এর জন্য অর্ডার ছিল, কিন্তু তিনি দিয়েছেন 12টি। আমার মনে হয় তোমাদের বাড়িতেই সেই 13 নাম্বার পেন্টিংটা রয়েছে। সেটা এনে দিতে পারলে তুমি যা অর্থ পাবে তা কখনো কোনো দিন কল্পনাও করতে পারবে না। এই কথা শুনে বাড়িতে এসে পড়ে দিমাস, আর দেয়ালের মধ্যে 13 নাম্বার পেন্টিংটা সে দেখতে পারে। সে খুবই খুশি হয়ে যায়, কেননা এটা তার ভাগ্য পরিবর্তন করবে বলে কথা। ছাত্রীকে পেন্টিং এর একটা ছবি তুলতে বলে সে, আর এই ছবি নিয়ে সে মিস্টার চন্দ্রকে দেখায়। কিন্তু মিস্টার চন্দ্র ছবি দেখেই বলে দেয় এটা আসল পেন্টিং নয়, নকল। আর দিমাসকে যা নয় তাই অপমান করে, বলে তুমি আমাকে বোকা বানাতে চাইছো? আমি এত বছর ধরে এটা নিয়ে গবেষণা করছি, আসল আর নকল চিনবো না? এদিকে আমরা দেখতে পারি সান্দা যখন ঘুমাচ্ছিল তখন একটা আওয়াজ শুনতে পায় সে। তার ঘুমটা ভেঙে যায়। আওয়াজটা কোত্থেকে আসছে? সে তখন আলমারির সামনে গিয়ে আলমারিটা খুলেই দেখতে পারে একটা ছোট্ট ঝুনঝুনি, যেটা সেখান থেকে তখনই পড়ে খাটের নিচে চলে যায়। সে যখনই সেখান থেকে সেটা তুলতে যাবে তখনই খাটের নিচ থেকে পানি আসতে শুরু করে, আর সে চেয়ে দেখে ভয়ঙ্কর এক শয়তান যা তার দিকে এগিয়ে আসছিল। সে তো খুবই ভয় পেয়ে যায়। সে এতই ভয় পায় যে সেখানে আর থাকে না, তার মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার মাও অস্থির হয়ে গিয়েছে, তার কাছেও সবকিছু অস্বাভাবিক লাগছিল। সে যখন ঘুমানোর চেষ্টা করলো ঠিক তখনই আমরা দেখতে পারি একটা গর্ত থেকে অনেকগুলো বাদুড় বের হয়ে ঘরে উঠতে শুরু করে। সে যখন উপরের দিকে তাকায় তখনই সবগুলো বাদুড় তার ভেতরে ঢুকে পড়ে। মানে বন্ধুরা, তার ভেতরে এখন শয়তান ঢুকে গিয়েছে। এদিকে আমরা দেখতে পারি ছাত্রী বাড়ির ছাদ ঘরে যায়, যেখানে সেই 13 নাম্বার পেন্টিংটা রাখা ছিল। সে কাপড়টা সরিয়ে একটা ছবি তোলে, কিন্তু যখন অন্যদিকে সে ফিরেছিল তখন তার পেছনে আমরা সেই পেন্টিং এর মধ্যে কিছু একটা নড়তে দেখতে পারছিলাম, কিন্তু সে পেছনে চাইলেও কিছুই দেখতে পায় না। সবকিছু অদ্ভুত লাগতে শুরু করলে সে নিচে নামতে শুরু করে। নিচে নেমে এসে দেখতে পারে তার ভাবি অস্থি যে কিনা ঘরে রাখা সেই নকল পেন্টিংটা নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে নষ্ট করছিল। সে যখন সামনে যায় অস্থির চোখ দেখে সে ভয় পেয়ে যায়, কেননা চোখটা ছিল একদমই কালো বর্ণের। কিন্তু তখনই সেটা আবার স্বাভাবিক হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। দিমাসে সে দেখতে পারে তার স্ত্রীর এই অবস্থা। সে তখন ছাত্রীকে অনেক বকা দিতে শুরু করে, বলতে থাকে, আমি তোমাকে এখানে রেখে গিয়েছিলাম তাদের জন্য, তাহলে কিভাবে এটা হলো? তখন সে বলে, আমি উপরে ছাদ ঘরে গিয়েছিলাম, সেখানে একটা পেন্টিং দেখতে পেয়েছিলাম আমি। ছাত্রের পেন্টিং এর কথা শুনে দিমাস সেই পেন্টিংটা দেখতে চলে যায়, আর সে দেখেই বুঝে যায় এটাই হচ্ছে আসল পেন্টিং। সে তো খুবই খুশি হয়ে যায়। এই পেন্টিংটা সে আবারও দেয়ালে টাঙিয়ে দেয়, আর এটার ছবি তুলে পাঠিয়ে দেয় মিস্টার চন্দ্রের কাছে। ছাত্রী আর সান্ডা দিমাসকে বলতে থাকে, এই বাড়িটা ঠিক নয় আমাদের জন্য, আমরা এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি পেয়ে যাচ্ছি, এখান থেকে চলে যেতে চাই। কিন্তু এইসব কথা একদমই কানে নিচ্ছিল না দিমাস। সেখানে তখন উস্তে আসে আর দিমাসের পক্ষেই কথা বলে, এখানে থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু অস্থিকে দেখেই বোঝা যাচ্ছিল সে স্বাভাবিক অবস্থায় নেই, সে অদ্ভুত হয়ে গিয়েছে। তার দিকে অবশ্য কারোরই তেমন খেয়াল ছিল না। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সে পুরোপুরি শয়তানের বশে চলে গিয়েছে। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন আমরা দেখতে পারি বাড়িতে একটা চোর প্রবেশ করে, আর সে সেই পেন্টিংটা চুরি করে সেখান থেকে পালাচ্ছিল। আর বন্ধুরা, সেটা আর কেউ ছিল না, সেটা ছিল কেভিন, যে কিনা এই পেন্টিংটা চন্দ্রের কাছে বিক্রি করে অনেক টাকা হাতিয়ে নেবে। কিন্তু সেটা টের পেয়ে যায় অস্থির ভেতরে থাকা শয়তান। কেভিন যখন পেন্টিং নিয়ে চলে যাচ্ছিল তখনই অস্থির ভেতরে থাকা শয়তানটা কেভিনের গাড়ি থামিয়ে তাকে ভয়ানক ভাবে শেষ করে ফেলে। ঘরে যখন একা রয়েছে সান্দা তখন সে খুবই ভয় পাচ্ছিল, কেননা দরজাটা খুলছিল না। ঘরের মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল। সে ভয়ে দৌড়ে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে বসে পড়ে। তখনই আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর হাত তাকে ধরতে আসছে। কাঁথাটা যেন কেউ উপর থেকে টান দিয়ে সরিয়ে দিল। সে তো খুবই ভয় পায়। তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর হাত এসে ধরে, আর সেই ভয়ঙ্কর শয়তানকে দেখতে পেয়ে সান্ডা খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ছাত্রী বাড়ির সেই রুমে যায় যেখানে অনেকগুলো ছবি টাঙানো ছিল। সেই ছবিগুলো ছিল অনেক আগের যুগের এবং অনেক আগের ক্যামেরা দিয়ে তোলা। সেগুলো নেগেটিভ থেকে পজিটিভ করতে হতো। সে তখন একটা ছবি পজিটিভ করতে যায় সেখানকার কেমিক্যাল দিয়ে, কিন্তু তখনই সেখান থেকে একটা ভয়ঙ্কর হাত বের হয় আর তার গলায় ধরে।
কি করবে সে বুঝতে পারছিল না। সেখানে থাকা একটা কেচি দিয়ে সে তখন সেই হাতকে আঘাত করতে থাকে আর কোনো রকমে সেই ঘর থেকে বের হয়ে আসে। এদিকে আমরা দেখতে পারি সান্ডা ভয়ে লুকিয়ে আছে আলমারির ভেতরে, আর সেখানে তখনই কেউ এসে তাকে নিয়ে যায়। ছাত্রী নিচে এসে দেখতে পায় অস্থি সোফায় বেহুশ হয়ে পড়ে রয়েছে। অস্থির জ্ঞান ফিরালে তারা ঘরে গিয়ে সান্দাকে আর দেখতে পারছিল না। সেখানে তারা আলমারির ভেতরে একটা নখের আঁচড়ের দাগ দেখতে পায়। পরের দিন দিমাস বাড়িতে আসলে তাকে সব খুলে বলা হয় যে সান্দা কোথাও নেই, ঘর থেকে কোথাও যেন উধাও হয়ে গিয়েছে। কিন্তু ঘর থেকে কিভাবে উধাও হলো? তখন আমরা দেখতে পারি ছাত্রী দিমাসকে নিয়ে সেই ছবির রুমে যায়, যেখানে তারা অনেকগুলো ছবি নেগেটিভ থেকে পজিটিভ করে আর অনেকগুলো তথ্য পায়। যেমন সেগুলোর মধ্যে তাদের দাদা রুস্তি আর তাদের বাবা আর বাড়ির কেয়ারটেকার মানে জানুর ছবি ছিল। তখন চলে যায় কেয়ারটেকার জানুর সাথে এই বিষয়ে কথা বলতে যে এই বাড়িতে আসলে কি হচ্ছে। তখনই এই ঘটনার একটা দিক আমরা জানতে পারি। জানু বলে আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, যেখানে তোমাদের দাদা মানে রুস্তির হাতে করা রাতুকিদুল দেবীর পেইন্টিং অনেক সারা ফেলেছিল, অনেক চলতো সেই সময়। আর এই কারণেই তখন মিস্টার চন্দ্র তাকে 13টি পেইন্টিং বানিয়ে দেওয়ার জন্য আবেদন করে। কিন্তু সেই পেন্টিং বানানোর জন্য ভালো একটা মডেল প্রয়োজন ছিল। রুস্তি একটা মেয়েকে তখন হায়ার করে যার নাম ছিল রাত্রি। তিনি ছিলেন এদিকের ভালো একজন সুন্দরী মহিলা। 4 বছর ধরে রুস্তির পেন্টিং মডেল হিসেবে কাজ করে রাত্রি, আর মিস্টার চন্দ্রের 12টা পেন্টিং রেডি হয়। 4 বছর সময় ধরে রুস্তির পেন্টিং মডেল হিসেবে কাজ করে রাত্রি। মাত্র 12টা পেন্টিং করতে 4 বছর সময় লেগে যায়, কেননা পেন্টিংকে জীবন্ত করতে অনেক সময় দিতে হতো। এই সময়ে রুস্তির ছেলে মানে দিমাস আর ছাত্রীর বাবা ব্রাহ্মার সাথে সেই মেয়ে রাত্রির সম্পর্ক হয়ে যায়। কিন্তু এরপর থেকেই রুস্তির সব পেন্টিং এর দাম কমতে শুরু করে। রুস্তি মনে করেছিল এটা একমাত্র হয়েছে রাত্রির ভার্জিনিটি চলে যাওয়ার কারণে, কেননা অপবিত্র জিনিসে রাতুকিদুল দেবীর আশীর্বাদ থাকে না। তখন রুস্তি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। রুস্তি রাত্রির উপর রিচুয়াল করে শয়তানকে ডেকে আনে, আর রাত্রিকে দিয়ে রুস্তি তার রক্ত শয়তানকে খাওয়ায়, আর রাত্রিকে মেরে সেই রক্ত দিয়ে সে 13 নাম্বার পেইন্টিংটা তৈরি করে, যেন শয়তানি শক্তিতে এটা মানুষকে কেনার জন্য প্রভাবিত করে, আর পেইন্টিং গুলো বেশি বিক্রি হয়। আর বন্ধুরা, এই সিনটা কিন্তু আমরা ঘটনার শুরুতেও দেখতে পেয়েছিলাম। এই সব শোনার পর দিমাস তার ছোট ভাই ছাত্রীকে সবকিছু বলতে থাকে যে পেইন্টিং এর মধ্যে যে রয়েছে সেটাই হচ্ছে আমাদের মা। ছাত্রী সেখানে ছবিগুলো পজিটিভ করতে গেলে একটা গুহার ছবি দেখতে পায়, যেই গুহাটা আবার তারা এখানে আসার সময় দেখতে পেয়েছিল। সে তার ভাইকে বলে সেই গুহার ভেতরে গিয়ে একটু দেখতে। ছাত্রী সেখানে যাবে বলে বাহিরে বের হয়, তখনই তার উপরে অস্থির ভেতরে থাকা সেই শয়তানটা হামলে পড়ে। তাদের মধ্যে তখন অনেক মারামারি হচ্ছিল। অস্থি ছুরি দিয়ে ছাত্রীকে মারতে চেষ্টা করছিল। তখন ছাত্রী উল্টো অস্থিকে স্টেপ করার চেষ্টা করে, কিন্তু তখন সেটার ভেতরে থাকা শয়তান নাটক করে আর বলে তুমি কিভাবে মারতে পারো আমাকে, আমি না তোমার ভাবি হই। ছাত্রী যখনই এই কথাতে দুর্বল তখনই সেটা ছাত্রীর উপরে আঘাত করে স্টেপ করে দেয়, আর তখনই টুইস্ট রিভিল হয়। সেখানেই তখন এসে পড়ে বাড়ির কেয়ারটেকার জানু। ছাত্রী ভাবে সে হয়তো তাকে বাঁচাবে, কিন্তু সে এসে একটা কিছু দিয়ে ছাত্রীর মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। আর অস্থির চুলে ধরে টান দিতেই আমরা দেখতে পাচ্ছিলাম তার ভেতর থেকে সব বাদুরগুলো বের হয়ে যাচ্ছিল, যেগুলো তার ভেতরে ঢুকে গিয়েছিল। তারা দুজনেই তখন সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। এদিকে আমরা দেখতে পারি দিমাস সেই গুহার সামনে এসে পৌঁছে যায়, আর গুহার ভেতরে আমরা দেখতে পাচ্ছিলাম সেই জায়গাটায় জানু সান্দাকে শুইয়ে রিচুয়াল করছিল। তখনই সেখানে শয়তানকে সে ডেকে আনে, আর সেই শয়তান সান্দার কাছে আসতে শুরু করে। দিমাস সেখানে যেতেই সেই শয়তানি শক্তি দিয়ে শয়তান তাকে ফেলে দেয়। জানু তখন তাকে বলতে থাকে ঘটনার আরো একটি প্লট পয়েন্ট। সে বলতে থাকে আমিও তোমাদের মা রাত্রিকে তোমাদের বাবার থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু তোমার মা কি করলো? তোমার বাবা বার্মাকে বেছে নিয়েছিল, যেটা আমি সহ্য করতে পারিনি। সেদিন যখন তোমাদের দাদা রুস্তি রিচুয়াল করার পর পেইন্টিং করছিল, তখন আমি এসে তোমার দাদাকে মেরে ফেলি, আর আমার নিজের রক্ত রাত্রির ভেতরে থাকা শয়তানকে পান করাই, যেন সে আমার পুষ মেনে যায় আর সমস্ত সম্পত্তি আমার হয়ে যায়।
আর আমি যেন কিছু আধ্যাত্মিক শক্তি পাই। তারপর সেখানে তোমার বাবা, তোমার দাদা সহ তার স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে তাদের কোনো রকমে নিয়ে গিয়ে দাফন করে, আর সারা জীবনের জন্য তোমাদেরকে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর সেই ভীতু আর কখনো এখানে ফিরে আসেনি, কিন্তু তোমরা এখানে সেই সমস্যা বাঁধিয়ে দিলে। মানে বন্ধুরা, ছাত্রী আর দিমাস তারা এখানে আসার পর তাদের সাথে যা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা সব জানু করিয়েছে শয়তানের মাধ্যমে। যাই হোক, তখন সে বলতে থাকে, এসেছো ভালোই করেছো, এখন আমি সান্দাকে শয়তানের কাছে উৎসর্গ করব যেন শয়তান আরো আমার কথা শুনে। তখনই আমরা দেখতে পারি সেখানে নিজের জীবন শয়তানকে উৎসর্গ করে দেয় দিমাস, শয়তান যেন তার মেয়েকে কিছু না করে। আর সে শয়তানকে বলে তার সোল শয়তান গ্রহণ করে যেন জানুকে শেষ করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেই শয়তান এবার দিমাসের আত্মা নিয়ে সেখানে জানুকে শেষ করে দেয়। এসব কিছু হয়ে যাওয়ার পর যখন সেখানে ছাত্রী আর উস্তে এসে পৌঁছায়, তখন সেখানে এই অবস্থা দেখে তারা একদমই বাকরুদ্ধ হয়ে যায়। তারা দিমাসকে হারিয়ে ফেলেছে। ঘটনার শেষে আমাদেরকে দেখানো হয় সেই বাড়ির সামনে পুলিশ এসে এই ঘটনার সম্পূর্ণ আবারও তদন্ত করে, আর বাড়ির সামনে বাগান থেকে রাত্রির মানে তাদের মায়ের লাশ বের করে। কিন্তু আশ্চর্য বিষয় হলো সেই লাশটা 40 বছর পরেও অক্ষত ছিল। এটার কারণ হিসেবে জানা যায় শয়তান এই দেহকে নিজের করে নিয়েছিল, তাই হয়তো এমন হয়েছে। আর এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। যাই হোক বন্ধুরা, আশা করছি এই ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন। প্রতিনিয়তই আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য, যা আপনারা আগে কখনোই দেখেননি। আমি তো চেষ্টা করি যে সব থেকে আলাদা এবং যে গল্প আপনারা আগে কখনো দেখেননি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমি কোনো পুরনো গল্পও নিয়ে হাজির হয়ে থাকি সেটাও যেন আপনারা দেখেন, কেননা সেটা যতই আগে এক্সপ্লেন হয়ে যাক না কেন, সেটা আমি আবার নিজের মতো আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব, যেটা বোঝানোর মধ্যেও একটা নতুন কিছু থাকবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যেন এমন সব হরর ঘটনা সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় আমরা আপলোড করলে। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো হরর ঘটনায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।